ওকে, সো প্রথমে অ্যাড ম্যানেজারে আসবেন, আসার পরে ক্রিয়েটে চলে যাবেন, তারপরে চলে যাবেন এঙ্গেজমেন্টে, কন্টিনিউ, ম্যানুয়াল সেটআপ, ক্যাম্পেইন নেম আমরা চেঞ্জ করব। সো বাকি ক্যাম্পেইন গুলো মোটামুটি সেম আর কি। হ্যাঁ, এটাতে আসলে নতুন কিছু আর নাই। যেটা আছে আজকে হচ্ছে ক্যাম্পেইন বাজেট নিয়ে কিছু কথা বলবো, রিপোর্টিং নিয়ে কিছু কথা বলবো, কিভাবে রিপোর্ট নিতে হয়। আজকে ক্যাম্পেইন নাম্বার দিলাম 4। তো এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমরা নেক্সটে অ্যাড সেটে। আসার পরে আজকে ম্যাক্সিমাম কথাবার্তা বলবো অ্যাড সেট নিয়ে। ওদের পেজের নাম ছিল সেউমি। আজকে আহ আজকে থিওরি যেটা মূলত হচ্ছে যে আমরা সিবিও নিয়ে জানবো। সিবিও, সিবিও মিন্স হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সিবিও মানে কি? সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো দুই ধরনের বাজেট অপটিমাইজেশন হয়, একটা হচ্ছে সিবিও আর একটা হচ্ছে এবিও। এবিও তে কি হয়? অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। আসলে এই জিনিসগুলোর মানে কি? তো আজকে সিবিও নিয়ে কথা বলবো। তো আমরা এতদিন জানতাম কয় ধরনের বাজেট হয় ফেসবুকে। দুই। কি কি? ডেইলি বাজেট আর আরেকটা হলো ওইটা কি? লাইফ টাইম বাজেট। হ্যাঁ, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। সো এতদিন আমরা যে ক্যাম্পেইন গুলো দেখে আসছি সেটা ছিল হচ্ছে আমাদের ডেইলি বাজেট। ডেইলি বাজেট একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুই দিকই থাকে। ডেইলি বাজেটের প্রবলেম কি? সাপোজ আমার এখানে দেয়া আছে ডেইলি বাজেট $20, আর একটা ক্যাম্পেইন সর্বনিম্ন কত ডলার আমরা অ্যাড রান করতে পারি? $1। $1। অ্যান্সারটা কে দিছেন? আমি রেদন। রেদওয়ানুল হক। রেদওয়ান। আপনি আর কোনো অ্যান্সার দিবেন না, বাকিরা দিবে। আমরা সর্বনিম্ন একটা অ্যাড $1 রান করতে পারি। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে ডেইলি বাজেটে সামহাউ আমার যদি আমি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাই, তাহলেও ফেসবুক আমার কাছ থেকে প্রত্যেক দিন $1, বা আমার যে ডেইলি বাজেট থাকবে, যদি এখানে $20 দেখাচ্ছে, যদি যদি আমার ডেইলি বাজেট $20 থাকে, তাহলে সে $20 কেটে নিবে। রেজাল্ট পাই আর রেজাল্ট না পাই, এটা ফেসবুকের দেখার বিষয় না। না, তাহলে কি এটা ভালো না খারাপ হলো? খারাপ হইলো। খারাপ হলো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে যদি আমরা আসি লাইফ টাইম বাজেট। কি টাইম বাজেট? লাইফ টাইম। লাইফ টাইম বাজেট। সো লাইফ টাইম বাজেটে যদি সাপোজ আমি $20 দেই 3 দিনের জন্য বা 4 দিনের জন্য। কয় দিনের জন্য? 3 বা 4। আজকে কয় তারিখ মের? 20 তারিখ। 20 তারিখ। এখানে দিছে জুনের কত? এত $20 তো আর 1 মাস চলবে না অ্যাড। সো মের যদি 20 তারিখ হয় আমাদের, তাহলে আমরা এখান থেকে 6-7 দিনের জন্য দিতে পারি যে 5 তারিখ, সরি, আজকে 20 তারিখ, 29 তারিখে আমার এই অ্যাডটা শেষ হবে ফেসবুক, আমি এই লাইফ টাইম বাজেটটা দিয়ে দিলাম। আর লাইফ টাইম বাজেটের একটা আবার সুবিধা কি, আজকে মূলত লাইফ টাইম নিয়ে কথা বলবো। লাইফ টাইম বাজেটের সুবিধাটা হচ্ছে যে আপনাকে এখানে এসে অ্যাডটা অফ করতে হয় না। আপনি অ্যাড নিজেই কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে ডেইলি বাজেটে আমি যদি
এখানে হচ্ছে যদি 10 দিনে ধরি, আমরা 10 দিনের জন্য যদি আমরা প্রত্যেকদিন $2 করে খরচ করি, তাহলে ডেইলি বাজেটে $20 খরচ হয়ে যাবে 10 দিনে। ভালো কথা। এখানে যেটা প্রবলেম হয়, যদি আমার রেজাল্ট ভালো নাও আসে, ফেসবুক কিন্তু $20 কাটতে বাধ্য এবং কেটে নিবে। আর লাইফ টাইমের সুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে, যদি আমার বাজেট $20 হয় 10 দিনের জন্য, তাহলে ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে, ও দেখবে যে আসলে আপনার এই ক্যাম্পেইনে ভালো ফলাফল আসতেছে কিনা, ভালো মেসেজ আসতেছে কিনা। যদি ভালো ফলাফল আসে, তাহলে দেখা গেছে আপনার মে 27 তারিখেই সে $20 খরচ করে ফেলবে। আর যদি ভালো রেজাল্ট না আসে, হয়তো মে 29 তারিখ পর্যন্ত $20 জায়গায় $17 বা $15 সে কি করবে, খরচ করবে। তো এটা আসলে টোটালি ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, আপনার অ্যাডটা কেমন পারফর্ম করতেছে আর আপনি কি রকম রেজাল্ট পাচ্ছেন। যদি ভালো রেসপন্স পান অডিয়েন্সের কাছ থেকে, তাহলে আপনার টাকাটা সে টোটালি কেটে নিবে। আর যদি রেজাল্ট কম পান, তাহলে সে টাকাটা একটু কম কাটবে। আর যদি খুবই ভালো পান, তাহলে এই ডেটের আগে কি হয়ে যাবে, আপনার বাজেটটা শেষ হয়ে যাবে। সো ডেইলি আর লাইফ টাইম বাজেটের, ডেইলি বাজেটের ক্ষেত্রে আমাদের এ ধরনের কোনো সুযোগ নাই। আমি পারি আর না পারি, অবশ্যই ফেসবুক কি করবে, আমার কাছ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। এখন লাইফ টাইম বাজেটেরও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে আমরা ফেসবুককে হাত খুলে খরচ করতে দেই না। কি করতে দেই না? হাত খুলে খরচ করতে দেই না। একটা গোলাকার বৃত্তের মধ্যে রাখতেছি লাইফ টাইম দিয়ে, কারণ ফেসবুক চাইলেও এই বাজেটের বেশি খরচ করতে পারবে না। আর যদি আবার ডেইলি বাজেট সেট করে দেই, ফেসবুক চাইলে আমার যে বাজেট আছে তার থেকে 1.75% পর্যন্ত কি করতে পারে ফেসবুক, বাজেট বাড়ায় আমার হচ্ছে টাকাটা কেটে নিতে পারে, যদি আমার অ্যাডের রেসপন্স ভালো হয়। সো এখানে এটাই মূলত প্রবলেম, আর কোনো প্রবলেম না। এখন আপনি যদি বলেন, স্যার তাহলে আমরা কি করব, কোন দিকে যাব, ডেইলি বাজেটে যাব নাকি লাইফ টাইমে যাব? এটা আসলে কেউ সরাসরি কখনোই বলতে পারবে না যে ডেইলি বাজেট ভালো লাইফ টাইম ভালো। দুইটারে দুইটা ভিন্ন পয়েন্ট আছে, দুইটা ভিন্ন পয়েন্টে অনেক দূর হচ্ছে আপনাকে বেনিফিট দিবে। বাট আমি বলবো যে এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন। আমাকে যদি বলেন, আমি হচ্ছে আমার 95% অ্যাড ডেইলি বাজেটেই করি। লাইফ টাইম বাজেট মাঝে মাঝে টেস্টিং করি, আবার রেজাল্ট যে খারাপ পাই এমন না। বাট আমার কাছে কেন জানি ডেইলি বাজেটে ভালো লাগে আর কি। ঠিক আছে। সো এই যে জিনিসটা বুঝলাম বা জানলাম, এটাকেই বলা হয় হচ্ছে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আপনার স্যার নতুন যে বিজনেস গুলা মানে স্টার্ট করবে একদম নতুন, তাদের জন্য তো স্যার ডেইলি বাজেট দিলেই ভালো হয়, তাই না? হ্যাঁ, স্বাভাবিক। এখন কারো যদি বাজেট থাকে $10, তাহলে তো তাকে আর লাইফ টাইমে নিয়ে এসে লাভ নেই। লাইফ টাইমে বাজেট $20-30 $40 হলে সেক্ষেত্রে হিসাব করা যেতে পারে আর কি। জি জি স্যার। আর আমাদের হাতে যে মানুষজন যারা আসবে আপনার হাতে, দেখবেন সবাই বলবে আমার ডেইলি বাজেট ভাই $1। হ্যাঁ, so তাকে আর লাইফ টাইম কি দিবেন? না এমনও এক হতে পারে, এমনও হতে পারে $5 খরচ করার পরে আপনি কোনো রেজাল্ট পাবেন না, না পাওয়াটাই স্বাভাবিক। কারণ আপনার পেজ নিয়ে ফেসবুকের কাছে ওই রকমের কোনো ডেটা নাই। ফেসবুক কি করবে? ফেসবুক বলবে তুমি খরচ করতে থাকো, দেখা যাক কোথায় গিয়ে তোমার অডিয়েন্স খুঁজে পাই। হ্যাঁ, আপনি যতই কাস্টম অডিয়েন্স সেট করেন, যত কিছুই সেট করেন, তখন কিন্তু গিয়ে আর কোনো কাজ হবে না। জি স্যার। না আমি বলতেছি স্যার, উনি যদি $1 বলে তাহলে তো হবে না, কারণ $1 তো আর হয় না, ওই যে 1 পয়েন্ট কত একদিন যেন, ওই দেড় আর কি, ডলার মানে কাটে তো। যতটুকু যায় আর কি যাবে, কিছু হুম একটু। হুম। জি স্যার। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর আজকে একটা যেটা দেখবো, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। কি অডিয়েন্স? দুই অ্যাডভান্টেজ প্লাস ধরনের অডিয়েন্স। অডিয়েন্স হয়, একটা হচ্ছে অরিজিনাল অডিয়েন্স, আর একটা কি অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অরিজিনাল অডিয়েন্সে কি হবে, আমি ফেসবুককে যে এরিয়া সিলেক্ট করে দিব,
সাপোজ আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, কি বেচতেছিলাম আমরা, কসমেটিক বেচতেছিলাম। সামহাউ ফেসবুক ঢাকার ভিতরে আমার পারফেক্ট অডিয়েন্স পাচ্ছে না। হ্যাঁ, তখন ফেসবুক নিজে নিজে কি করে না, মানে সরি, অরিজিনাল অডিয়েন্সে কি হয়, ফেসবুক তখন এই ঢাকার বাইরে মানে ভিতরেই খোঁজার চেষ্টা করবে, বাইরে যাবে না। আইদার সে রেজাল্ট দিবে অথবা দিবে না, টাকাটা কেটে নিবে এক। আর অ্যাডভান্টেজ অডিয়েন্সে কি হবে ফেসবুকের, সে হচ্ছে দেখবে যে আসলে কারা কারা এই জিনিসগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট। ইভেন দো আমি যদি সিলেক্ট করি ঢাকা, ফেসবুক তখন কি করবে, আমার উপর মাস্টারি করে সে ঢাকার বাইরের মানুষজনকেও তখন কি করানো শুরু করবে, অ্যাড অ্যাডটা দেখাবে। দেখানো শুরু করবে। এটারও একটা ব্যাড ইফেক্ট আছে, আবার গুড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট হচ্ছে কি, যে আমি আমি দিলাম যেরকম দাম, চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সেরকম মেসেজ আসবে না। হুম হুম। দেখবেন আউল ফাউল মানুষজন মেসেজ দিয়ে রাখছে যার কোনোদিন এই প্রোডাক্ট নেওয়ার কথাই না। জি স্যার। ঠিক আছে। আবার এমনও হতে পারে যে না, আপনি যেটা এরিয়া সিলেক্ট করছেন ফেসবুক আবার বাইরে নিয়ে গিয়ে আবার কিনে আসছে, আরো ভালো ভালো মানুষজনকে আপনার এটা নিয়ে আসছে। এটা হচ্ছে মানে, এটার কোনো স্ট্র্যাটেজি নাই, এটা হচ্ছে ইউজ। এটার ইউজটা আসলে কেমন হয় আমি এটাই আবার এক বলতেছি। প্রকার স্যার ওই লাখও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক প্রকার স্যার ভাগ্যও বলা যায়। না না, ভাগ্য বলতে কিছু নাই এখানে। হ্যাঁ, এখানে টোটালি আসলে আপনি কতটুকু ফেসবুক অ্যানালিটিক্সটা বুঝতেছেন এটার উপরে ডিপেন্ড করতেছে আসলে আপনার লাক কি হবে। জি জি স্যার। লাক হবে নাকি এটা দুঃখ হবে আর কি। হ্যাঁ, যাই হোক। তো আমরা যেটা বুঝতেছি মূলত এখানে, আমি আসলে কোনোটাতেই আপনাকে ওইভাবে 100% সাজেশন দিতে পারবো না, কারণ আমি যেই টাইপের, এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি কত ডলার স্পেন্ড করছেন আজ পর্যন্ত, যত অ্যাড ম্যানেজার গুলোর যত বয়স হবে, যত বেশি ডলার স্পেন্ড হবে, সেগুলো তত ভালো রেজাল্ট এনে দিবে। এটাও একটা বড় ফ্যাক্টর আছে, ঠিক আছে। জি। তো এখানে কি যেটা করতে হয় আসলে, ফেসবুক মার্কেটিং আমার সমস্ত কিছুর ইউজেস জানতে হয়, যে আসলে কোনটা কি, কেন দিয়েছে, কি জন্য দিল। হ্যাঁ, কারণ আজ না হোক কাল আপনি কিন্তু সব সময় যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সাপোজ 1 মাস কাজ করতেছেন, বাট আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। এখন আমি যা শিখাইছি আপনাকে ক্লাসে, যেমন আমরা এতদিন ডেইলি বাজেট দিয়ে হচ্ছে সবসময় ক্যাম্পেইন দেখছি, এখন আপনি তো কোনো চিন্তাও করেন না যে ভাই লাইফ টাইম বাজেট নামে একটা জিনিস আছে, এটা একটা ইউজ করে দেখি না কি হয়। এমনও তো হতে পারতো যে আপনি 15 দিন পরে লাইফ টাইম বাজেট ইউজ করা শুরু করছেন আর আপনার সেলটা বাড়তেছে, হতেই তো পারে। হুম। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই জিনিসগুলোর ইউজেস জানতে হবে, যে আসলে কোনটার কাজ কি, কোনটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো আজকে আমরা সেটাই দেখবো, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের আর একটা ভালো দিক হচ্ছে, এটা যদি আমাদের কি আছে এখন, অন আছে না, গ্রিন হয়ে গেছে না এখানে, হয়ে গেছে এই যে দেখেন। জি গ্রিন। তার মানে আমাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা গ্রিন হয়ে গেছে। এখন এখান থেকে আমি কি সিলেক্ট করবো, লোকেশন সিলেক্ট করবো, সাপোজ দিলাম ঢাকা। তবে স্যার এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা জিনিসই বুঝলাম, সেটা হচ্ছে মানুষের মন বোঝা লাগবে, কি হ্যাঁ, কোন চাচ্ছে আর কি। কি চাচ্ছে কি না চাচ্ছে, হুম। এটাকে অফ করে দিবেন। এখন এখানে আসার পরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যদি আমরা অন করে রাখি, আমাকে আর আলাদাভাবে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। কি করার দরকার নাই, সিলেক্ট করার সিলেক্ট দরকার নেই। করার দরকার নাই। এর আগে যখন আমরা কসমেটিকের প্রোডাক্ট বিক্রি করতে গিয়েছিলাম, ডিটেল টার্গেটিং এ এসে যারা ক্রিম নেয়, যারা হচ্ছে সানস্ক্রিন ইউজ করে, যারা পাউডার ইউজ করে, যারা নাইট ক্রিম ইউজ করে, যারা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করে, যারা লিপস্টিক ইউজ করে, যারা আইল্যাশ ইউজ করে, প্রত্যেকটা এই ধরনের মানুষজনকে আমরা কি করেছিলাম, টার্গেট করেছিলাম। তো সেটা ছিল হচ্ছে আমার অরিজিনাল অডিয়েন্সে। আর অ্যাডভান্টেজ অডিয়েন্সে অ্যাকর্ডিং টু ফেসবুক যেটা বলতেছে, এই কাজটা টোটালি করবে ফেসবুকের এআই। কিসের উপর বেস করে করবে বা কার ভিত্তিতে আপনার একটা দেখাবে, সেটা হচ্ছে আপনার পোস্টের উপর। আপনি আপনার পোস্টে কোন ধরনের ওয়ার্ড ইউজ করেছেন, কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করলেন, আপনার ইমেজটা কেমন। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কি করবে, ফেসবুকের এআই পড়ে পড়ে দেখবে। দেখার পরে ওর কাছে যে ডেটা আছে, ওই ডেটা অনুযায়ী এই অ্যাডটা এই টাইপের মানুষজনের সামনে নিয়ে যাবে। মানে টোটালি হচ্ছে জিনিসটা তখন কি হয়ে গেল, অটোমেশন হয়ে গেল। বাট এরপরেও আপনি চাইলে এখান থেকে এই জিনিসগুলো সিলেক্ট করতে পারেন। ওই স্বাভাবিকভাবে এখানে আসার পরে যদি আমরা লিখি বিউটি,
কসমেটিক, এই যে শুরু হয়ে গেছে আসা। হ্যাঁ, সো আমরা চাইলে এগুলো দিতেও পারি অ্যাডভান্টেজ অডিয়েন্সে, না দিলেও কোনো একটা প্রবলেম নাই। এরপরে যদি আমরা আসি প্লেসমেন্ট, এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। আপনার কি লাইক ক্যাম্পেইন দেখাইছি কিভাবে ফেসবুক পেজে লাইক বাড়াতে হয়? না। না স্যার। আচ্ছা, তো আমার হচ্ছে এখানে দুই ধরনের হচ্ছে প্লেসমেন্ট আছে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা কি করবে, ফেসবুকের এআই আপনার পোস্টটা দেখবে, পোস্টের ডাইমেনশন, ডাইমেনশন মিন্স হচ্ছে পিক্সেল, পিক্সেল মিন্স হচ্ছে সাইজ, কত সাইজে আপনি পোস্টার গুলো রাখছেন বা ইমেজ গুলো রাখছেন। এগুলোর উপর বেস করে ফেসবুক বিভিন্ন জায়গায় আপনার অ্যাড গুলো দেখাবে ফেসবুকে। সেটা হতে পারে স্টোরিতে, সেটা হতে পারে রিলসে, আর সেটা হতে পারে ফেসবুকের রাইট কলামে, সেটা হতে পারে ভিডিওতে, হতে পারে মানুষের মেসেঞ্জারে, হতে পারে প্রোফাইলে। বিভিন্ন জায়গায় যত জায়গায় অ্যাড দেখানো যায়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্টে ফেসবুক ওইভাবে দেখায় অ্যাকর্ডিং টু ইউর পোস্ট ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার। আর ম্যানুয়াল প্লেসমেন্টে হচ্ছে আমি যেখানে যেখানে দেখাতে চাচ্ছি ফেসবুককে, আমি চাচ্ছি তুমি ফিডে দেখাও, ফেসবুক ফিডে দেখাও, আছে ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিডে দেখাবা, প্রোফাইল ফিডে লাগবে না, মার্কেট প্লেসও লাগবে না, ভিডিও ফিডে দেখাও, ইনস্টাগ্রাম এক্সপ্লোর লাগবে না, মেসেঞ্জারও রাখার দরকার নেই, ইনবক্স থেকে মানুষজন তো দেখে না, শুধু শুধু টাকা নষ্ট হয়। ওই ইনস্টা, ফেসবুক ফিড মানে স্যার বোঝাচ্ছে সামনের পর যেগুলো উঠে আসে ওইরকম। আচ্ছা দেখাই। ফেসবুক ফিড বলতে এই যে এটা। জি স্যার, বুঝতে পারছি। আর রাইট কলাম মানে হচ্ছে যে এগুলো। জি আর জি। ভিডিও ফিড মানে হচ্ছে ভিডিওতে যেটা আসে। প্রোফাইল ফিড মানে হচ্ছে কারণ প্রোফাইল ভিজিট করতে গিয়ে যদি নিচে অ্যাড চলে আসে। ঠিক আছে, জি স্যার। বোঝা গেছে? জি। ওকে, সেম অ্যাজ ইনস্টাগ্রাম আর কি। এখন তো আমরা ইনস্টাগ্রামে যাই নাই। ফেসবুক রিলসে দেখাবা, ইনস্টাগ্রাম রিলসে, মেসেঞ্জার স্টোরিজে দরকার নাই, ইনস্টাগ্রাম স্টোরিজে দেখো। আর নিচে থেকে এগুলো কি করে দিবে, এগুলো আমার দরকার নেই, এগুলো ফাও জায়গা, মানুষজন এখান থেকে নেয় না শুধুমাত্র। আচ্ছা, কে বলতে পারবেন যে আমি এত জায়গা থেকে বাদ দিলাম কেন, শুধুমাত্র এই কটা জায়গা রাখছি, কে বলতে পারবেন? স্যার সবগুলাই তো ভিউজ কাউন্ট করে, তাই না? আর কেউ? মানে স্যার, আমি বলতে বেশি চাচ্ছি যে জায়গায় থাকলে টাকা বেশি খাবে তাই। কেন টাকা বেশি খাবে? কারণ মানুষ দেখবে, ইমপ্রেশন হবে। আচ্ছা, ভালো কথা। জি স্যার, আমি এটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। এক্স্যাক্টলি তাই, যে আসলে কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে মানুষজন কখনো নেয়ার ইন্টেনশনে যায় না। যেমন এই ফেসবুকের রাইট কলাম হচ্ছে একটা জায়গা, এই যে এইটা। তা আপনার কি মনে হয় আমি এখান থেকে এই হোস্টিংগারে গিয়ে একটা হোস্টিং কিনবো? না। এখানে তো ভাই অ্যাডটা অনেক ছোট দেখাচ্ছে, তাই না? আমরা যদি ফিডে থাকে, আমার যদি কোনো একটা অ্যাড ফিডে থাকে, যেমন এটা অ্যাড না, ওই স্পন্সর ওটা তো স্যার মনে হয় মোবাইলে আসে না এরকম, এটা তো শুধু পিসিতে অন করলেই দেখা যায়। না দেখায় এ কি রাইট কলাম? হ্যাঁ, এটা তো মোবাইলে দেখায় না, এখন মোবাইলে তো আমরা শুধু তো ফিড। আর ওইভাবে চিন্তা করি না, আমরা চিন্তা করি সবাই সব জায়গা থেকে আসে, পিসি থেকেও আসে, মোবাইল থেকেও আসে। না মানে মোবাইলের অডিয়েন্স তো স্যার বেশি। হ্যাঁ, ওই জন্য তো ফিডে দিব আমরা, ফিডে, রিলসে। জি স্যার। আরে ভাই অ্যাড নাই কেন, কদিন ধরে অ্যাড আসে না কেন জানি, আপনাকে দেখাইতে গেলে আমি ফিডে আর অ্যাড পাই না। অনেকগুলো অ্যাডকে কেটে দিছি তো এই জন্য আসে না আর কি, বেশি অ্যাড দেখায় না ফেসবুকের জায়গাতে। ওনারাও জানে আপনার সামনে অ্যাড দেখে লাভ নাই। এই যে আমি গেছিলাম না, আমের পেজে দেখেন কি অবস্থা। হুম। আমি সারাদিন এই এদের অ্যাডই দেখি। আম খান স্যার, আমের সিজন। এই যে যেমন একটা অ্যাড আসছে এখানে, তো স্বাভাবিকভাবেই কোনো একটা জিনিস যখন ফিডে থাকে এটা মানুষের নজরে পড়ে, তাই না? জি। তো এইগুলা তো আর ওইভাবে আমরা কাউন্ট করি না। এই পোস্টটা যদি এখানে থাকতো, তাহলে আমি একটা চিন্তা করতাম যে আসলে নিবো কি নিবো না, বা যাবো কি যাবো না তাদের পেজ। যেমন এই যে বনভূমি, এই যে দেখেন এদের হচ্ছে পোস্টে আসছে এটা। আরটা কি, ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনের উপর। ইমপ্রেশন মিন্স হচ্ছে যে যত বেশি মানুষকে দেখাবে তত বেশি টাকা কেটে নেবে। So, আমার দরকার নেই এসব। এখান থেকে নেক্সটে যাই, গিয়ে হচ্ছে আবার ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করে দিয়ে আসি। এখান থেকে সিলেক্ট কন্টেন্টে যাই, কোন কন্টেন্টটা নিয়ে একটা রান করব আজকে। নেই একটা কন্টেন্ট আর কি। ইউজ এক্সিস্টিং পোস্ট,
তো আমরা যদি এখন একটু প্রিভিউতে যাই তাহলে আমাদের অ্যাডটা দেখতে লাগবে কেমন, এরকম দেখাবে। ঠিক আছে, এটা ফেসবুকে দেখাবে, ফেসবুক ফিডে এই যে লেখাই আছে। এটা ইনস্টাগ্রাম ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিজে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে দেখাবে, রিলসে দেখাবে। এই সো ইনস্টাগ্রামের মালিকও কি স্যার মার্ক জাকারবার্গ নাকি? না, মার্ক জাকারবার্গ না, আসলে অ্যাকচুয়ালি এদের যে ফাউন্ডার ছিল, এখন তো সবকিছু মেটার, মানে হ্যাঁ এখন মালিক মেটা, মেটার যেহেতু মার্ক জাকারবার্গই মেইন, বাট ইনস্টাগ্রামের ফাউন্ডার ছিল হচ্ছে কি জানি নাম ওনার, ম্যাক ডরসি নাকি, আর একজন জানি কি, দুইজন আর কি আছে, নাম মনে করতেছে না, পরীক্ষায় আসবে স্যার আপনাদের। বাদ দেন, সমস্যা নেই। সো এই এখন জাস্ট কি পাবলিশে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি। এটা গেল হচ্ছে ক্যাম্পেইন। আর আজকে একটা লাস্ট দেখবো, সেটা হচ্ছে লাইক ক্যাম্পেইন দেখবো, কি ক্যাম্পেইন। লাইভ ক্যাম্পেইন। এখন লাইক ক্যাম্পেইনের কথা যখনই আসে তখনই বিভিন্ন কোশ্চিন আসে। ফেসবুক অ্যাডস এর থ্রুতে যে লাইক গুলো আমরা নিয়ে আসবো আমাদের পেজে, এই লাইক গুলো আসলে কোনো কাজের না, কি না, কাজের না। কোনো কাজের না। কেন কাজের না? এগুলো আসলে কোনো কাজের না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কেন কাজের না বলতে কোনো ওয়ার্ড নেই, এগুলো আসলে কোনো কাজের না। আপনি যদি ফেসবুকে টাকা দিয়ে 20 লাখ লাইকও নিয়ে আসেন, আপনার পরে যদি পরের দিন পেজে একটা পোস্টও করেন, ওই 20 লাখ মানুষের কাছে খুবই সম্ভাবনা মানে আছে একজনের কাছেও আপনার এই পোস্টটা নাও পৌঁছানোর। ঠিক আছে। আর এই লাইক কি আমার মনিটাইজেশন, আমরা যে ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেকে কথাবার্তা বলি, যে আসলে ফেসবুকে এতগুলো ফলোয়ার হলে মনিটাইজেশন পাবো, ভিডিও থেকে টাকা ইনকাম হবে, আমি যদি এই ধরনের লাইক নিয়ে আসি সেক্ষেত্রে আমার কোনো বেনিফিট আছে কিনা। বা আপনাদের এলাকাতে দেখবেন আজকাল অনেকেই ফেসবুকে টাকা ইনকাম করা নিয়ে অনেক বেশি মনোযোগী, অনেক বেশি কি বলবো আমি, কিউরিয়াসিটি কাজ করে তাদের মধ্যে। সো স্বাভাবিকভাবেই কেউ যদি আপনাকে বলে যে বন্ধু আমাকে কিছু লাইক এনে দে, তো অবশ্যই তাকে আগে বলবেন যে দেখ, এই লাইক যদি আমি নিয়ে আসি, এই লাইক কিন্তু তোর কোনো কাজে লাগবে না। একটা জিনিস হতে পারে যে তোর এই পেজটা মানুষ বিশ্বাস করতে পারে, সো এই কারণে হয়তো তুই নিতে পারিস। তো স্বাভাবিকভাবেই আমরা যে বিজনেস গুলো রান করি, সেই বিজনেস গুলোর পেজগুলোতে অবশ্যই কি থাকতে হবে, লাইক থাকতে হবে। কারণ মানুষজন এসে কিন্তু কিন্তু আবার এই জিনিসটা কখনো চিন্তা করে না, আপনার পেজে যদি সাপোজ কত হাজার, 81,000 লাইক আছে, তো 81,000 লাইক দেখে এটা কিন্তু কখনোই কেউ আবার মানে চিন্তাও করবে না যে লাইক কি আপনি টাকা দিয়ে কিনছেন নাকি মানুষ দিচ্ছে, এগুলো কিন্তু আমরা কোনো চিন্তা করি না। হয়তো এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন জন্য হয়তো চিন্তা করলেও করতে পারেন, বাট আদারওয়াইজ আগে এই ধরনের চিন্তা আপনাদের কখনোই মাথায় আসার কথা না, ইভেন আমি নিজেও এখন এটা কখনোই চিন্তা করি না। স্বাভাবিকভাবে পেজে লাইক আনলে কি হবে, আমার পেজের বিশ্বস্ততা বাড়াবে মানুষের সামনে, যে না এই পেজটা ভালো, বা এই পেজটা বিশ্বাস করা যেতে পারে। আদারওয়াইজ কিছুই না, হ্যাঁ, অ্যাড রানের থ্রুতে যে লাইক নিয়ে আসি, এই লাইকটা আমার কোনো কাজে লাগে না, শুধু একটা কাজে লাগে যে কি মানুষজন যেন আমার পেজটা দেখে বিশ্বাস করে। আর বিজনেসে বিশ্বাস করানো হচ্ছে সব থেকে বড় একটা জিনিস, স্পেশালি অনলাইন বিজনেসের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনি যত ভালোই প্রোডাক্ট দেন বা যত কিছুই করেন, কেউ যদি এসে দেখে আপনার পেজে লাইক মাত্র 30টা, ওই পেজ থেকে কিন্তু কেউ কখনো কি করবে না, প্রোডাক্ট নিবে না। না নেওয়ার সম্ভাবনা 90%। আপনি যত ভালোই প্রোডাক্ট যত কম দামেই দেন। সো অবশ্যই কি করতে হবে, আমাদের পেজে লাইক বাড়াতে হবে। আর আজকাল যেটা আমাদের মেন্টালিটি, আমরা কারো পোস্টে লাইক দিতে চাই না, কারো পেজে লাইক দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ আমাদের কাছে মনে হয় যে আরে একটা লাইক দিয়ে আমার কি হবে, আমরা মানে আবার মনে হয় যে ও আমাকে মনে হয় আদেশ করতেছে লাইক দিতেছে, ব্যাপারগুলো এরকম। আপনি ওরা বিশ্বাস করেন কি জানি না, আমি প্রত্যেক দিন যে পরিমাণে পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইটেশন পাই, মাঝে মাঝে মনে হয় এই এতগুলো পেজের কালকেও 8টা না 9টা মানে রেগুলার এরকম থাকে, কেউ না কেউ আমাকে ইনভাইট করে পেজে লাইক দেওয়ার জন্য, আমি তো জাস্ট দেখাই। আপনার স্টুডেন্টরাই মেবি। হ্যাঁ, স্টুডেন্ট আছে, ফ্রেন্ড আছে। কই গেল? আচ্ছা, এটা তো ইয়াতে আছে, আমি আরেকজনের ফেসবুক পেজে, আচ্ছা যাই হোক। সো মাঝে মাঝে মনে হয় আর কি যে ভাই, মানে এক মাসে মনে হয় আমি না হলেও 1,000 1,500 পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইটেশন পাই আর কি। আমিও মাঝে মাঝে দেই, দেই না যে তা না। মাঝে মাঝে মনে হয় যে এই 1,000 পেজের জন্য আমি কাজ করতে পারতাম। হ্যাঁ, সবাই যদি আমাকে
কিছু টাকা পয়সা দিত, তাহলে তো আমি তো অনেক বড়লোক হয়ে যেতাম, হ্যাঁ মানে মনে হয় আর কি। তো সেটা কথা না, কথা হচ্ছে আসলে পেজে লাইক বাড়ানোর যে ব্যাপারটা। সো লাইকের যে জিনিসটা আসলে অবশ্যই লাইক নিয়ে আসতে হবে। সো লাইক আনতে দুই ভাবে লাইক আনা যায়, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর থ্রুতে, আর একটা হচ্ছে বিভিন্ন SMM প্যানেল আছে। হ্যাঁ, SMM প্যানেল কি, এখানে গেলে আপনি লাইক ফলোয়ার কিনতে পারবেন, বাট আমি অ্যাডভাইস করব কখনোই কাউকে এই ধরনের সাজেশন দিবেন না। Fiverr99.com এরকমেরই একটা ওয়েবসাইট, বাংলাদেশি। তো এখানে আসলে হচ্ছে আপনারা এদের সার্ভিস গুলো দেখতে পারবেন। এই যে 500 টাকায় 1500 লাইক, 15,000 লাইক। ভাইয়া হ্যাঁ, ফলোয়ারও তো কেনা যায়। হ্যাঁ সমস্ত কিছু কেনা যায়। এখন প্রবলেম যেটা হইছে, এখান থেকে কিনলে প্রবলেমটা কি, মারাত্মক ধরনের প্রবলেম আছে। প্রথম যে প্রবলেমটা হবে, এরা আপনাকে যে লাইক ফলোয়ার গুলো দিবে, এগুলো হচ্ছে 1 মাস পরে দেখবেন, যদি আপনি 10,000 লাইক কিনেন এদের পেজ থেকে, 1 মাস পরে দেখবেন এই লাইক নেমে 1,000 হয়ে গেছে। এক, দ্বিতীয়ত কি হয়, পেজের রিচ অনেক কমে যায়। আর ওই পেজ দিয়ে যখনই আপনি অ্যাড রান করতে যাবেন, অ্যাড ভালো কি করবে না, পারফর্ম করবে না। আর থার্ড যে প্রবলেম, সেটা হচ্ছে পেজে রেস্ট্রিকশন চলে আসতে পারে। সো এগুলো যেগুলো থাকে ম্যাক্সিমামে AI বা বট দিয়ে এরা হচ্ছে কি করে, লাইক গুলো প্লেস করে। তো দিন শেষে এগুলো থাকে না, বরং আমাদের পেজের হেলথ নষ্ট করে আর কি। ঠিক আছে। সো আমি সবসময় অ্যাডভাইস করি যে না, এই ধরনের কোনো কাজে যাবেন না, কারণ আপনি ডিজিটাল মার্কেটার, আপনার কাছে ওয়ে আছে। সো আমরা কেন ওখানে যাব, আমরা যেটা করবো, আমরা হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে ফেসবুকের কাছ থেকে আসল লাইক নিয়ে আসবো। হ্যাঁ, হয়তো বা ওই মানুষগুলোর কাছে আমার পোস্ট যাবে না, বাট ফেসবুক থেকে যে লাইক গুলো আমি নিয়ে আসতেছি, এগুলো কিন্তু ভাই আমার আসল লাইক। এগুলো কিন্তু মানুষই লাইক দিছে, এখানে AI বা বট নাই। আর এই লাইক কখনো কি হবে না, কোনো ড্রপ হবে না। ঠিক আছে। সো এই লাইক ক্যাম্পেইনটা কোথায় আছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আছে। সো লাইক ক্যাম্পেইন করতে গেলে দুই ভাবে লাইক ক্যাম্পেইন করা যেতে পারে। একটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ইমেজ ইউজ করে আপনি কি করতে পারেন, লাইক নিয়ে আসতে পারেন। আর একটা যেটা করতে পারেন যে ইমোশনাল কোনো কথাবার্তা দিয়ে মানুষের কাছ থেকে লাইক নিয়ে আসতে পারেন। বুঝাতে পারছি? কি স্যার, ওই বাবাকে ভালোবেসে থাকলে লাইক দেওয়া এগুলা? হ্যাঁ, এটাই। মাকে ভালোবাসলে লাইক দিন, বাবাকে ভালোবাসলে লাইক দিন, তারপরে হজে যেতে চাইলে লাইক দিন। স্যার লাইক বলে ফর এড়িয়ে লাইক যাবেন না। একটা আছে না? অনেকে বলে না দেখি স্যার, ইমোশনাল বলে আমি এড়িয়ে যাবেন একটা না। অ্যাড ক্যাম্পেইন করবো যে তাড়াতাড়ি বিয়ে করতে চাইলে লাইক দিন। হ্যাঁ, মানুষজন এটা লাইক দিবে আবার। দেখাই আমরা এই ধরনের কিছু পোস্ট, আপাতত মনে হয় নাই আমার কাছে, আগে ছিল এই ধরনের জিনিসপত্র। এখান থেকে নেক্সটে যাব। যাওয়ার পরে এতদিন ছিল আমাদের ডেস্টিনেশন কি, মেসেজ, যে আমি মানুষকে মেসেজ নিয়ে আসতে চাচ্ছি, বাট আজকে যে লাইক ক্যাম্পেইনের জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে ফেসবুক পেজের এই ডেস্টিনেশনটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে ফেসবুক পেজ। এটা সিলেক্ট করলে কি হয়ে যায়, লাইক ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এখন কোন পেজের জন্য লাইক ক্যাম্পেইন নিতে যাচ্ছি আমি, আমি নিতে যাচ্ছি সাপোজ মার্কসের জন্য নিতে যাচ্ছি। ডেইলি বাজেট দিবেন হচ্ছে $1 দিয়ে, দেখবেন আগে লাইক কেমন পড়ে। আর এখানে লোকেশন শুধু বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন, আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই আপনার, কোনো কিছুই করার দরকার নেই। নেক্সটে চলে যাবেন। এই নামগুলো যেন সেম থাকে। এখানে চাইলে দুই ভাবে লাইক ক্যাম্পেইন করা যেতে পারে, যে আমার কোনো একটা পোস্ট দিয়ে আমি লাইক ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেট আপ ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড করতে যাচ্ছি যদি, সাপোজ এই ইমেজটা দিয়ে যদি আমি লাইক ক্যাম্পেইন রান করতে চাই। তো এই যে দেখেন, অ্যাডভান্স ভিউতে যদি যাই, কেমন দেখাবে আসলে। এই যে লাইক মার্কজি, লাইক দিস পেজ, এই ধরনের কি হবে, বাটন শো করবে মানুষের সামনে। 3 ways to SEO helps in Google Ads campaign। হ্যাঁ, সো এই ধরনের জিনিসপত্র কি হতে পারে, মানুষজন যখনই এই যে লাইক বাটনে, লাইক দিস পেজে ক্লিক করবে, তখনই কি হয়ে যাবে, আমার পেজে লাইক পড়ে যাবে। লাইক দিস পেজে ক্লিক করলে কোথায় হয়ে যাবে, লাইক পড়ে যাবে। তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে
এই ধরনের ক্যাম্পেইন যদি আমি পোস্ট দিয়ে রান করি, আর এমনিতেও তো আমার এই লাইক গুলো কাজে লাগবে না, জাস্ট হচ্ছে আমার লাইক যত কম টাকায় বেশি নিয়ে আসা যায়। হ্যাঁ। সো আমার এস্টিমেটেড আমি যেটা দেখছি যে $1 400 থেকে 1000 পর্যন্ত লাইক আসতে পারে $1। ঠিক আছে, এটা আসলে ভ্যারি করে কন্টেন্টের উপর। আর যদি ব্র্যান্ডের ইমেজ দিয়ে ইউজ করতে চান, যেমন এখানে আমি যে ইমেজটা ইউজ করছি এটা তো এই ব্র্যান্ডের একটা ইমেজ, markz.com এর। হ্যাঁ, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো স্বাভাবিকভাবেই এই ধরনের ইমেজ দিয়ে এরা কি করবে, অ্যাড ক্যাম্পেইন রান করবে। সো এটা দিয়ে যে লাইক ক্যাম্পেইন রান করতে চাই, হয়তো দেখা যাবে $1 100 লাইক আসবে, বা $10 স্পেন্ড করলে আপনি লাইক পাবেন 500 600। হ্যাঁ। সো লাইক তো তখন কি হয়ে যায়, অনেক কম হয়ে গেল। আর আমরা তো জানি যে এই অ্যাডের থ্রুতে যে লাইক আসবে এদেরকে এত কাউন্ট করে আমার লাভ নেই। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, ইমোশনাল কিছু পোস্ট বানাতে হয়। মাকে ভালোবাসলে কি দেন, লাইক দিন। বাবাকে ভালোবাসলে লাইক দিন। পাখিকে ভালোবাসলে লাইক দিন। মুরগিকে ভালোবাসলে লাইক দিন। So এই টাইপের জিনিসপত্র চলে আসে, ইমোশনাল অ্যাক্টিভিটিস। অনেকে আবার ধর্ম নিয়ে অনেক কিছু বলে, সো এই ধরনের জিনিসপত্র চলে আসে আর কি। মানে এই কাহিনী হচ্ছে যতটুকু কম টাকাতে আসলে লাইক গুলো নেওয়া যেতে পারে আমাদের কাছে। তো এইভাবে কি করতে হয়, লাইক ক্যাম্পেইন যে কারোর জন্য রান করতে হয়, বাট লাইক ক্যাম্পেইন রান করার জন্য মাথায় যেটা থাকতে হবে যে ভাই এই লাইক আমার কোনো কাজে লাগবে না, না আমার মনিটাইজেশন স্টার্ট আছে, না হচ্ছে এই মানুষ যারা আছে তারা আমার পেজে লাইক দিবে, কোনো কিছুই হবে না। কিন্তু তাহলে কাজ কি, কাজ ওই একটাই, মানুষজন প্রথম যে ইমপ্রেশনটা, মানুষ এসে কিন্তু প্রথমে কি দেখে, একটা পেজে লাইক দেখে, লাইক চোখে পড়ে, লাইক ফলোয়ার কতগুলো আছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে তাহলে আমরা কি করব, আর মানুষজন যেহেতু এত কিছু কনসিডার করে, তাহলে এসে যেন সে আমার কাছে একটা ভালো ফিল পায় যে না আমি আসলে বাটপার না বা 2 নাম্বার না, আমার কাছ থেকে মানুষজন চাইলে প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে পারে। এই হচ্ছে লাইক ক্যাম্পেইন। কারো কোনো কোশ্চিন থাকলে বলেন। স্যার like4like.org একটা আছে না? কি, like4like.org। এটা কাজ কি? লাইকের বিনিময়ে লাইক, ক্রেডিট, ক্রেডিটের মাধ্যমে লাইক না, পাওয়া যায়। আমার এই ধরনের মিডিয়া জানা নেই, থাকতে থাকতে পারে। স্যার ওটাতে লাইক দিয়ে কি হবে আসলে? লাইক দিয়ে যেটা হবে, আপনি যদি একটা বিজনেস দেন, যেমন ধরেন হচ্ছে মানজুরুল ভাই একটা আমার একটা কাপড়ের দোকান আছে আপনার অনলাইনে। হ্যাঁ। এখন আমি গিয়ে দেখলাম, নিতে গিয়ে দেখলাম আপনার পেজে লাইক মাত্র 5টা। এখন স্বাভাবিকভাবে তো আমার মনে একটা ভয় ঢুকে যাবে যে এই লোক তো মনে হয় বাটপার, এইখান থেকে পেজে না নেই। স্বাভাবিক না? একটা আপনি নিজেও দেখেন, আপনি ফেসবুকে কোনো কিছু নিতে গেলে অবশ্যই পেজে গিয়ে একবার হলো ভিজিট করে নেন, পেজটা কেমন, কতগুলো লাইক আছে। এটাই আর কিছু না। স্বাভাবিকভাবে আপনি তো চাবেন যে মানুষ আমার পেজটাকে বিশ্বাস করবে, কারণ বিশ্বাস করবে কিভাবে, লাইক দিয়ে তো মানুষ বিশ্বাস করে যে না এতগুলো মানুষ যেহেতু লাইক দিছে তার মানে এই পেজটা ভালো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এইভাবে কনসিডার করি লাইকের বা পেজের জন্য। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে ডেইলি বাজেট দিলাম, এখন কি আমি বন্ধ না করা পর্যন্ত কি ডেইলি বাজেটের টাকা কাটতেই থাকবে নাকি? হ্যাঁ, কাটতেই থাকবে, কাটতেই থাকবে। আচ্ছা, আচ্ছা। তার মানে আমাকে আবার নেক্সট টাইম ফোন অফ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অফ করতে হবে ক্যাম্পেইন, না হলে টাকা কাটতেই থাকবে প্রতিদিন। তো এই আর অফটা লাইক, কিভাবে করে যদি দেখাই তো। দেখাবো। এই লাইক ফর লাইকের কথা যেটা বলছেন আসলে এটা আমার জানা নাই, তো দেখতে হবে কোথায়। এরকম অনেক প্ল্যাটফর্ম থাকতেও থাকতে পারে, নাই যে তা না, আছে এই ধরনের অনেক কিছুই আছে। এখন এগুলা দিয়ে আসলে লাইক ফর লাইক দিয়ে আর কত দূর করবেন? হ্যাঁ। এখন আপনার পেজে দরকার 1 লাখ লাইক, এখন লাইক ফর লাইকে গিয়ে কি করবেন? তখন তো অ্যাডেই আসতে হবে দিন শেষে। স্যার আমি ফার্স্টে ক্যাম্পেইন অফ করে দিচ্ছিলাম না। কিভাবে? আচ্ছা, ক্যাম্পেইন অফ করাটা দেখাই জাস্ট। যখনই আমার অ্যাড ইজ অন দেখাচ্ছে, যদিও একটা অন নাই, অ্যাড ইজ অন দেখাচ্ছে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হয়ে গেল, অ্যাডটা অফ হয়ে গেল, অফ হয়ে বোঝা যাবে। গেছে? ঠিক আছে, আবার যদি অন করি তাহলে কি হয়ে যাবে, অ্যাড ইজ অন। বোঝা গেছে? হ্যাঁ, বলেন তারপর। হ্যাঁ স্যার, আমি প্রথমে ছিলাম না। আচ্ছা স্যার, যদিও কি দেখাইছেন আমি সঠিক জানি না। তো স্যার আমি যদি একটা পোস্টে শুধুমাত্র কমেন্ট বা শুধুমাত্র একটা লাইক, এক লাইক নিয়ে আসতে চাই, এরকম কিছু, যে আমার একটা একটা পোস্টে অনেকগুলা কমেন্ট লাগবে, 1 কে 2 কে 3 কে, এরকম টাইপের কোনো করা যাবে, আচ্ছা, অ্যাড ক্যাম্পিং করা যাবে? এই অ্যাড ক্যাম্পেইনটা টোটালি হয় এঙ্গেজমেন্টেও হতে পারে, অ্যাওয়ারনেসেও হতে পারে, সেলসেও হতে পারে।
এখন যদি আপনি কমেন্ট নিয়ে আসতে চান, বলেন তো তাহলে আমার কি করা দরকার? আপনি কোন পোস্টে গিয়ে কমেন্ট করেন বলেন? যে কোনো কোনো কিছু একটা প্রশ্ন করা লাগবে, হ্যাঁ, প্রশ্নের মধ্যে এক্স্যাক্টলি। এরকম তাহলে আমার টাইপের। কোন জিনিসটা চেঞ্জ করতে হবে তাহলে? আমার যে পোস্টটা দেবো সেটার উপর হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। আনসার পাইছেন? জি। আচ্ছা। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম আলাদাভাবে না কোনো না কিছু না, ই আলাদা করা যায় কিছু নেই, নাকি আলাদা সেরকম। কিছু নেই। এখন দেখেন, আমরা যখন ক্যাম্পেইন রান করি ওখানে তো কমেন্ট বক্স ওপেন থাকেই সবসময়, তাই না? এখন আমি চাচ্ছি কমেন্ট নিয়ে আসতে, তাহলে কি করব? অবশ্যই তাহলে কি করা দরকার আমার? এমন একটা কোনো পোস্ট কিছু। ডিজাইন করা দরকার যেটাতে আমি কোনো একটা কোশ্চিন ফেলে আসছে, যেমন ক্রিয়েটিভেরই যদি একটা পোস্ট দেখাই কালকের, কালকে মেবি চোখে পড়লো আমার জিনিসটা। এখন সাউথ মনে ক্রিয়েটিভেরই, মানে এগুলো তো ম্যাক্সিমাম হচ্ছে রিয়েল ফলোয়ার, আমরা তো আর ওই ধরনের লাইক ক্যাম্পেইন রান করি না। স্টুডেন্টরা তো, আপনারা তো আছেন, লাইক তো দেন স্বাভাবিক, তাই না? এখন স্বাভাবিকভাবে কেউ যদি এসে দেখে আরে ক্রিয়েটিভের এতগুলো ফলোয়ার, তার মানে অবশ্যই কি প্রতিষ্ঠানটা ভালো হতে পারে বা এত না, স্বাভাবিক না, এটা একটা বিশ্বস্ততা আর কি, আর কিছু না। এই যে যেমন এখানে একটা কি করছে, একটা কোশ্চিন দিছে, যদি একজন গ্লোবাল ফ্রিল্যান্সারকে প্রশ্ন করার সুযোগ পান, তাকে কি জিজ্ঞাসা করবেন? বোঝা গেছে যে আসলে কি টাইপের পোস্ট হতে পারে আমার। এখন জি এই স্যার। সেম জিনিসটা যদি আমি অ্যাড ডান করি, তাহলে তো স্বাভাবিকভাবে ওই পোস্টে কি হবে? হিউজ এটা তো লেভেলে একটা কমেন্ট আসবে। অর্গানিক, কমেন্ট অর্গানিক, আসছে। এখানে 60 জন মানুষ করছে। সেম জিনিসটা যদি আমি অ্যাড রান করি, অবশ্যই হিউজ পরিমাণ একটা অডিয়েন্স কি করবে তখন আমার এই পোস্টটাতে, আমার কি করবে, কমেন্ট করবে। সো লাইক কমেন্ট যেটাই বলেন, টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার এই এই কথাগুলোর উপর, আপনার এই ক্রিয়েটিভের উপর, মানে হচ্ছে এই কন্টেন্টের উপর। হ্যাঁ, এই যে কন্টেন্টের উপর, মানে সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে আপনার এই কন্টেন্টের উপর, যে আসলে আপনি কোন ধরনের কন্টেন্ট দিবেন। আর অ্যাডস যেটা আছে, সেটা শুধু এখানে একটা অবজেক্টিভ সিলেক্ট করা যাচ্ছে আপাতত, মানে কয়েকটা জিনিস, সেলস, লাইক, অ্যাওয়ারনেস, এগুলো। কমেন্টের জন্য আলাদা এরকম কোনো সিস্টেম নাই। সিস্টেম তাহলে কি করতে হবে, আমার কন্টেন্ট বা হচ্ছে আমার অ্যাড কপি। অ্যাড কপি মিনস হচ্ছে আমরা যেটাকে ক্যাপশন বলি আর কি। এই যে যেমন এই যে এটা কি ক্যাপশন না, এটাকে বলা হয় কি অ্যাড কপি বলা হয়। এই অ্যাড কপিটা আমি কেমন লিখতেছি এর উপর বেস করে আমাদের এই জিনিসগুলো করতে হবে। হ্যালো। জি বলুন। অনেকে যে ফলোয়ার কিনে পেজের জন্য, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের জন্য, এটা কি কোনো লাভ হয় ওই তো দেখাই দিলাম যে লাভটা কি লসটা কি। নাকি? হ্যাঁ, লাইক কমেন্টে অনেক কিনে, তারপরে এই যে স্টার কিনে। স্টার আলাদা হিসাব, বাট স্টার আলাদা হিসাবে, হ্যাঁ। লাইক কমেন্ট কিনে আসলে কি হয়, কিছুই হয় না। কিছু না ফায়দা, হ্যাঁ, যেমন যেগুলো রিয়েল ফলোয়ার ভাই ওগুলাই তো লাইক কমেন্ট করে না। আর হ্যাঁ, ফেক ফলোয়ার দিয়ে কি হবে? এখন মনে করেন প্রত্যেকটা জিনিসের তো একটা অ্যালগোরিদম আছে। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে আমি তো আর আমার সমস্ত পোস্টে সবসময় সেম কমেন্ট পাই না। তো এটা থেকেও তো অনেক সময় বোঝা যায় যে মানুষ আসলে কি পছন্দ করে কি পছন্দ করে না আমার কাছ থেকে, তাই না? ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি তাই, যে আপনার পোস্ট যদি ইংগেজিং হয়, তাহলে অবশ্যই মানুষজন কি করবে, ওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আমরা যেদিন ইনস্টাগ্রামের ক্লাসটা করব, ওই দিন হচ্ছে কন্টেন্ট নিয়ে মেবি আরো ভালো ভালো আইডিয়া হয়তো পেতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি তাই, যে আসলে আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে মানুষের লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা। তো সেক্ষেত্রে একটা জিনিস কি যে আহ, এখন তো কথা বলতেছি মানে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছে, এখন আর অ্যাডসে নাই। ব্যাপারটা হচ্ছে যে কেমন, যে আমি যে পোস্টগুলো দিচ্ছি বা আমি যে পোস্টগুলো করতেছি, এগুলো মানুষের লাইফের সাথে রিলেট করে কিনা। আপনি একটা কেন পোস্ট, যে কোনো একটা পোস্ট কেন শেয়ার করেন, অবশ্যই ওই পোস্টটা আপনার কোনো একটা বিষয়ের সাথে রিলেট করে। এই জিনিসটা বুঝলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া পসিবল। জাস্ট এই একটা সিম্পল জিনিস, যে আমি কেন একটা পোস্ট শেয়ার করি বা আমি কেন একটা পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে আসি, বিকজ ওই পোস্টটা আমার সাথে রিলেট করে, আমার লাইফে এরকম কোনো একটা ইনসিডেন্ট আগে হয়ে গেছে বা এখনো হচ্ছে, দ্যাটস ওয়াই আমি কি করতেছি, এই পোস্টটা শেয়ার করতেছি, এই পোস্টে গিয়ে কমেন্ট করতেছি, এই পোস্টে গিয়ে হা হা হো হো স্যাড রিয়েক্ট কান্নাকাটি করতেছি। তো স্বাভাবিক, তাহলে আমাকেও কি করতে হবে, আমার নিজেকে নিয়ে না লিখে
আর 10 জনের সাথে যে জিনিসটা রিলেট করে এই জিনিসটা যখন আমি লিখবো তখনই মানুষ কি করবে, আমার এই পোস্টটা শেয়ার করবে, আমার এই পোস্টে কমেন্ট করবে, আমার এই পোস্টে লাইক দিবে। সিম্পল। স্যার আমার এই যে পেজে যে রিভিউ দেয়, রিভিউ যদি আমার একটা ভালো রিভিউ দেয় তাহলে কতটুকু পেজের হেল্প আপ হবে? এই রিভিউ আসলে রিভিউ হেলথ আপ বলতে আর কি, স্বাভাবিকভাবে রিভিউ যদি আপনার ভালো হয় মানুষজন সেই রিভিউ পড়ে দেখবে আর কি। সো সবসময় ট্রাই করবেন রিভিউ, আমরা সবসময় অনেক সময় কি করে রাখি, রিভিউ টিভিউ সব অফ করে রাখি। এটা হচ্ছে আমরা যেদিন ইয়ার ক্লাসটা করব, এটা কি বলে, মেটা বিজনেস সুইটের ক্লাস করব আছে সামনে, বিজনেস সুইট বিজনেস ম্যানেজার, ওই দিন দেখবো জিনিসটা আরো ভালো করে। বাট ইনিশিয়ালি আমি যেটা বলবো যে হেলথ আপের যে ব্যাপারটা না, ট্রাই করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে 5 স্টার রিভিউ বা 4 স্টার রিভিউ, এই রিভিউ গুলো রাখতে। এখন তাহলে কি নেগেটিভ রিভিউ রাখবো না? এখন এটা তো হতে পারে না। আপনি যখন কোনো একটা সার্ভিস দিবেন, প্রত্যেকটা সার্ভিসেরই কিছু না কিছু লিমিটেশন থাকে, সেটা ক্রিয়েটিভেরই হোক, সেটা ইউনিলিভারই হোক, সেটা যে কোনো কোম্পানি হোক, থাকবেই। কারণ আপনার সার্ভিসে যদি লিমিটেশন না থাকে আর মানুষজন যদি সেটা নিয়ে কথা না বলে, তাহলে কিন্তু আপনি কখনো উন্নতি করতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে তাই, যে কেউ যদি আপনার এখানে এসে একটা 3 স্টার রিভিউ দিয়ে যায় বা কেউ যদি একটা নেগেটিভ কথা বলে চলে যায়, তো এটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনি রিভিউটা রেখে দেন, ডিলিট না করে বা হাইড না করে রেখে দেন। কেন? কারণ কেউ যদি কোনোদিন এসে আপনার এই রিভিউ গুলো পড়ে, তখন সে বুঝতে পারবে যে না, এই কোম্পানিটা আসলেই ভালো। তারা নেগেটিভ রিভিউ রাখতেছে যাতে মানুষজন বুঝতে পারে, দেখতে পারে। ঠিক আছে, এখানে হেলথের সাথে আসলে তেমন একটা সম্পর্ক নাই আর কি। ঠিক আছে। হ্যাঁ, রেকমেন্ডেড যেটা থাকে যে আসলে আপনি যদি আইটি ইনস্টিটিউট স্কিল বা ট্রেনিং ইনস্টিটিউট লিখে সার্চ করেন, দেখবেন ক্রিয়েটিভের পেজটেজ মাঝে মাঝে শোটো করবে আপনার আশেপাশে লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। রিকমেন্ডের যে ব্যাপারটা আছে আর কি, এটা রিকমেন্ড হতে পারে। বাট আদারওয়াইজ এটাও যে আজকাল খুব বেশি একটা ইফেক্ট ফেলে এরকম না। এটা শুধুমাত্র তখনই ইফেক্ট ফেলবে কারো উপর, সে যদি রিয়েল পারচেস করতে চায় বা সে যদি আসলেই একজন ভালো অডিয়েন্স হয়। যে না, একজন কিছু কিছু আমরা যখন অ্যাড ডান করি আমরা দেখি তো যে কিছু কিছু মানুষ আছে কখনো দাম দর করে না, আসে, প্রোডাক্ট পছন্দ হয়, নিয়ে চলে যায়, বাড়তি কোনো আলাপ করে না যে ভাই অগ্রিম দিব নাকি পরে দিব, প্রোডাক্টের কোয়ালিটি কিছুই করে না, জাস্ট দেখে পছন্দ হয়েছে ভাই দেন। সো এই ধরনের মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ইফেক্ট করতে পারে, কারণ তারা সমস্ত কিছু জেনে শুনে এসেই আপনার কাছে সার্ভিসটা কিন্তু নিতেছে। সেম এজ আপনারা যখন ক্রিয়েটিভে ভর্তি হয়েছেন সমস্ত কিছু জেনে শুনে কিন্তু ক্রিয়েটিভে ভর্তি হয়েছেন, এমন না? ব্যাপারটা হচ্ছে এরকম, তাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু সময় এই জিনিসগুলো ইফেক্ট পড়ে। বাট আদারওয়াইজ যারা অনেকক্ষণ মানে কোল্ড অডিয়েন্স যেটা আমরাকে বলি আর কি, বা কোল্ড বায়ার যেটাকে আমরা বলি, যে যারা অনেক চিন্তা ভাবনা করে নেয়, তাদের ক্ষেত্রে হয়তো একটু ইফেক্ট পড়ে। বাট যারা একদম মানে ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ ভাবে নিতে চায়, তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো জিনিসগুলো ইফেক্ট পড়ে না অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার দরকার নেই। আর সার্ভিস দিলে নেগেটিভ পজিটিভ রিভিউ থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার মতে হচ্ছে এই নেগেটিভ রিভিউ বা পজিটিভ রিভিউ দুইটা জিনিসই একসাথে রাখা দরকার। হ্যাঁ, যাতে হচ্ছে ট্রান্সপারেন্সি যেটা আর কি, হ্যাঁ, এই জিনিসটা যেন থাকে আর কি আপনার বিজনেসে বা আপনার সার্ভিসে, যাতে মানুষজন আরো বেশি নিতে আগ্রহী হয়। যে না, ও ও প্রোডাক্ট ওর খারাপ হলেও ও কখনো এই জিনিসটা হাইড করে নেই, ও রাখছে, তার মানে ও জিনিসটা নিয়ে ইমপ্রুভ করতেছে বা কাজ করতেছে। ঠিক আছে, তো এই ধরনের অনেক কিছুই হতে পারে। স্যার তারপর বলেন। একটা কোশ্চেন আছে। হুম। স্যার এই যে অনেকে দেখি যে অ্যাড দেয়, যে ওয়াচ টাইম মানে যেটা হচ্ছে যে মনিটাইজেশনের জন্য, ওগুলা কি এই জায়গা থেকেই করা হয় নাকি ওগুলোর জন্য আলাদা কোনো আচ্ছা, সেক্টর? যেমন আমি বলি, হ্যাঁ, অ্যাড দিয়ে কখনো মনিটাইজেশন আসে না, সোজা বাংলা ওয়াচ কথা। টাইম কি থাকে? সোজা বাংলা কথায়, ইংলিশে বলিনি, বাংলা কথায় বলছি, অ্যাড দিয়ে কখনোই মনিটাইজেশন হয় না। জি জি। ঠিক আছে, ওয়াচ টাইম পূরণ করার জন্য কেউ যদি এটা করে থাকে তাহলে সে বোকার স্বর্গে বসবাস। মনিটাইজেশনের বিষয় না স্যার, আমি তাহলে কিসের বলতেছি বিষয়? ওয়াচ টাইম ওটা কি কোশ্চিনটা একবার করেন, ক্লিয়ার করেন, কথাটা শোনা যাচ্ছে না, অর্ধেক অর্ধেক কেটে আসে। মানে ওয়াচ টাইমটা কি মানে অ্যাড দিয়ে, স্যার বলতে হচ্ছে যে ওয়াচ টাইমটা কি অ্যাড দিয়ে করা যায় কিনা, যেমন কমেন্ট লাইক ওগুলো হচ্ছে যে ওই কোশ্চেন মানে ইয়া করে কিন্তু আনা যায়, কিন্তু অ্যাড দিলে কি হচ্ছে যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয় বা দেখছে এমন কিছু অনেকে দেখে যে মানে অ্যাড না, দেয় রান করে না হয় না, মনিটাইজেশন কিছুই অন হয় করা না, যায়। অ্যাড দিয়ে কিছুই স্যার হয় না। এটাই ঠিক যে আছে, আমি একটা জিনিস দেখাই। এই পেজে লাইক কতগুলো? 33,000। ঠিক- অ্যাকর্ডিং টু ফেসবুক কত হাজার লাইক হলে আপনাকে মনিটাইজেশন দিবে?
10,000 মানে স্যার আমি ওয়াচ টাইমের কথা জিজ্ঞেস করছি হ্যাঁ অ্যাড হ্যাঁ, আমি দেওয়া যায় কিনা বলতেছি রে ভাই, বলতেছি রে ভাই, বলতে দেন না রে ভাই। একটা জিনিস তো বুঝতে হবে, আমি কি আপনার সাথে আর্গু করতেছি? আমি তো আর্গু করতেছি না, স্যার আমি তো স্যার বুঝছি মানে দেওয়া যায় না আর কি হ্যাঁ, এই যে আবারও বলতেছেন আমি কি আপনার সাথে আর্গু করতেছি? ভাই আমি তো বুঝাচ্ছি জিনিসটা, তাই না? দেখেন, আপনি কোনো কারণে বুঝে নেই জন্য তো কোশ্চেনটা করছেন, তাই না? যেমন এই ভিডিওতে কয় লাখ ভিউ হইছে? 2,11,000 না? জি স্বাভাবিকভাবেই তো স্যার এই ভিডিওটা হচ্ছে 2 মিনিটের। আরো তো অনেক ভিডিও আছে, তো আমার তো ওয়াচ টাইম ফুল আপ হওয়ার কথা, বাট এগুলো তো সবই তো ভাই অ্যাড দিয়ে করছি আমি। সো অ্যাড দিয়ে ওয়াচ টাইম কখনোই পূরণ হবে না। যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করতেছে, এটাতে সে কোনো বেনিফিট পাবে না। মানে মেন কথা হচ্ছে অ্যাড দিয়ে মনিটাইজেশন কোনো কাজ হয় না। যা হয় সব অর্গানিক কন্টেন্ট লাগে। আপনি কোনো একটা ভিডিও পোস্ট করছেন, এখন আপনি কোনো অ্যাড ট্যাড কোনো কিছু রান করেন নাই, এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, হ্যাঁ এটা দিয়ে আপনার ওয়াচ টাইম পূরণ হবে, বা এটা দিয়ে যে ফলোয়ার আসবে সেটা কাউন্ট করবে। কিন্তু অ্যাড দিয়ে, বা কেউ যদি অ্যাড রান করেও থাকে, আপনি যদি দেখেও থাকেন, তাহলে সে সেটা রং করছে। বুঝাতে পারছি? জি হ্যালো? স্যার কি জি স্যার কি ডিমোটিভেট হয়ে গেলেন কোশ্চেন করে, যে স্যারকে বললাম স্যার এইভাবে বললো? না ভাই, ডিমোটিভেট না। না স্যার বাট এমনিতে কোশ্চেন ছিল যে না না, অনেকে তো সেটাই ওয়াচ টাইম সেটাই, ফুল হ্যাঁ করে সেটাই সেটাই। ওয়াচ টাইম কমপ্লিট হয় কিনা জাস্ট না এটাই সেটাই কোশ্চেন ছিল সেটাই, ওকে ওকে। না ওটাই আর কি, ওয়াচ টাইম পূরণ হয় না ওটা দিয়ে কখনো। অর্থাৎ কোশ্চেন থাকতেই পারে সবার তো আর হচ্ছে যে নলেজ একরকম না তাই না স্যার আরে বাবা, আমি কি আপনার এই যে রাফি, আপনি তো বোঝাতেই পারলাম না সরি আপনাকে। স্যার ঠিক আছে, আপনাকে বোঝাতেই পারলাম না আমি। এই কথাটা কি এই সেন্সে বলছি আপনাকে? স্যার আপনার ফেসবুকের এই ইয়েটা মানে আউটলুকটা এরকম কেন দেখতে আমারটার মতো লাগছে না। কি ব্ল্যাক ব্ল্যাক মুডে করা এই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ মনে হয়। ডার্ক মুড, আচ্ছা। এরকমই আর কি, এই সারাদিন এটা ওটা সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট, এই জন্য সবকিছু কেমন কেমন জানি আর কি। আর কারো কোনো কোশ্চিন আছে বলেন শুনি। কোশ্চিন তো থাকবে স্বাভাবিক, তাই না? যতদিন পর্যন্ত না কাজ শুরু করতেছেন কোশ্চিন থাকবেই। স্যার যে যে পেজের একটা ওয়েবসাইট আছে ওদেরটা কি কিভাবে করতে হবে নাকি ওয়েবসাইট ওটা কি ইভেন্ট এখনো আলাদা যাই আছে নেই, স্যার? যাই নেই, যাই নেই, হ্যাঁ যাবো। আচ্ছা আচ্ছা। স্যার আমার ফেসবুক। একটু কিউরিসিটি ছিল। হ্যাঁ বলেন। আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট মানে হচ্ছে মানে ওটার জন্য একটা পেজ ক্রিয়েট করলাম। হুম। তো ওখানে আমার ওই প্রোডাক্টের এড যদি ভালো হয়, হ্যাঁ মানে ওখানে আমি যেটা মানে ওই পেজে যে অ্যাড গুলি দিব আর কি, হ্যাঁ। আমার অ্যাড যদি ভালো হয় তাহলে তো আর যে টাকা দিয়ে কি অ্যাড এর প্রয়োজন আছে? আমরা এই যে আচ্ছা, অ্যাড এটা এটা ভালো কোশ্চেন করছেন। মানিক মিয়াকে চেনেন? কে কে মানিক মিয়া? সৌদি আরবে এক সময় সে কি বলবো, চিনি স্যার, আমাদের এলাকার টাঙ্গাইলে। হ্যাঁ সৌদি আরবে এক সময় সে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতো, ময়লা আবর্জনা দেখছি স্তূপ স্যার, থেকে। ভিডিও দেখছি। পরে বাংলাদেশে এসে সে এখন একটা বিজনেস দিছে আর কি। চলেন আমরা দেখে আসি। মঞ্জুর ভাই, থ্যাংক ইউ। এগুলো দেখাইতে হয়, না হলে মানুষ আসলে হ্যাঁ, মধু। মোটিভেট পায় না। হ্যাঁ, মানিক মিয়া। সুন্দরবনের মধু। তো মানিক মিয়ার যে কন্টেন্ট আছে ভালোই আর কি। হ্যাঁ, সো উনি দেখবেন কি করে, উনি এই যে দেখেন প্রোডাক্ট, রিলসই খালি দেখি এখন। এই যে মৌমাছির মধু বেচতেছে। জি স্যার। মধুর দাম একটু সবসময় বেশি হয়ে থাকে, এটা সবাই জানে, এটা সবাই বলতে পারবো যারা মূলত রেগুলার মধু খায়। ঠিক আছে, সবাই খুঁজে খালি সুন্দরবনের চাইকে মধু। তারপর ওর পেজটার নাম জানি কি, দাম দেখেন, কি জানি ওর একটা পেজ আছে, মানিক মিয়ার। তারপরে যে দেখেন, ও হচ্ছে এই টাইপের কন্টেন্ট বানায় প্রোডাক্ট নিয়ে, আবার ওর পেজও আছে, কিন্তু ওর বিজনেস পেজটার নামটা মনে পড়তেছে না। মানিক মিয়া অফিসিয়াল মেবি। না না না, ওটা ইয়া আছে, এটা পেজই আছে, ওই যে বিজনেস যেটা করে না, যেটা দিয়ে হচ্ছে মূলত প্রোডাক্ট গুলো সেল করে, ওর পেজটার নাম আছে একটা। তো দেখি তারপরে দাম। ওইভাবে তো খেয়াল করি না স্যার, এমনি ওই না সামনে না, ওর নিউজ একটা ফিডে পেজ যখন আছে আসে একটা। আর কি। জি জি, বুঝতে পারছি। তো
তো যাই হোক, এই যে মানিক মিয়া দেখবেন, ও কিন্তু এখন শুধুমাত্র আর মজার ভিডিও বানায় না, এর পাশাপাশি সে এখন তার এই প্রোডাক্ট সোডাক্ট নিয়ে সুন্দরবনে মধু নিতে গেছে। হ্যাঁ, এ দেখেন। হ্যাঁ, এই তো টিকটকার মানিক। হ্যাঁ, ও এখন বিজনেসও করে ভাইয়া, টিকটকার আর নাই, সে তার হ্যাঁ, অনেক অনেক। টাকা কামাইছে, ও সৌদি আরব থেকে নাকি চলে আসছে, অনেক টাকা নাকি হ্যাঁ, কামায়। এখন সে বিজনেস দিয়ে ফেলছে বাংলাদেশে। ও, ঠিক আছে, ওই দেখাই ভিডিও। এটা কি এর পেজ? এটা তো পেজ না মনে হয়। ও যে কয়টা পেজ আছে ওই জানে। তো যাই হোক, এই মানিক মিয়া যেটা করে, মানিক মিয়া অফিসিয়ালে দেখি, হ্যাঁ এইটা ওর পেজটা হতে পারে। ও এখন যেটা করে, এই পেজ দিয়ে মূলত হচ্ছে এখন ওর প্রোডাক্টের প্রমোশন, ওর বিজনেসে মধু বেচা, কাম বেচা, জাম বেচা, খেজুর, সমস্ত কিছু কি করে এখন, সে এগুলো দিয়ে এখন কাজ করে আর কি। তো স্বাভাবিকভাবেই ওর যেহেতু একটা হিউজ একটা অডিয়েন্স আছে, হ্যাঁ, তো ওর দেখা গেছে মানুষজন এই কন্টেন্ট গুলো দেখে। এই যেমন এই দেখেন, মানিক মিয়ার অরিজিনাল মধুর ব্যবসায় 1,71,000 ভিউ হয়েছে। তো এটা তো অ্যাড ছাড়াই হয়েছে, তাই না? তাই তো, অর্গানিক। স্যার অর্গানিক আমি তো। সেটাই বলছিলাম যে আসলে আমরা তো যে ডলার দিয়ে বা ইয়ে করে যে আলহামদুলিল্লাহ, অ্যাড দেই, সুন্দরবনের মধু প্যাকেজিং। কিন্তু হ্যাঁ, সো বাহিরে তো এই যে এভাবে দেখেন, পসিবল মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন, ও কিন্তু সুন্দর করে এখানে একটা সিস্টেম করে দিছে কমেন্টে, দাম জানতে অর্ডার করতে এই নাম্বারে কল করুন অথবা তার এই ওয়েবসাইট ভিজিট করুন। এই যে ওয়েবসাইট, আসলে দেখেন আরেকটা জিনিস কি, এগুলা আবার কে করতেছেন উপরে? এগুলা ড্রয়িং ট্রয়িং করিয়েন না। তো যে যেমন তার ওয়েবসাইটে অমন আর কি। হ্যাঁ, ওয়েবসাইটে এমন একটা কালার দিয়ে রাখছে না, যে, ড্রয়িং করতে না, ওটা অটো। না না, এই যে এইটা বলছি, এই যে ইয়েলো ওটা কালার মনে দুটো হয় মার্ক। হাইলাইট করতে। না না ভাইয়া, ড্রয়িং না, নাকি হাইলাইট করতেছে মনে হয় ওরা। ও না না, সরি, শেষ ও হয়ে হাইলাইট, যাবে। হাইলাইট আপনারা করতেছে, আপনারা আন্ডারলাইন মাঝে দিচ্ছে। মাঝে, হ্যাঁ আপনারা মাঝে মাঝে অ্যানোট করেন না, তা হচ্ছে কি মনে অ্যানোট করতেছেন। না, এটা এটা হলো আন্ডারলাইন অ্যানার্স। করতেছে, এটা আন্ডারলাইন এটা করে। এই যে আবু নাইমে যে আবার অ্যানোট করতেছে, এটা দেখছেন? হলো এই রে। অ্যানার্স স্যার, দেখালাম আপনার অ্যানোট এটা। না, আমি ভাবছি যে অ্যানোট করতেছেন মনে হয় কেউ। যাই হোক, তো দেখেন যে যেমন তার ওয়েবসাইটের কালারও এরকম আর কি, মানে আমি জাজ করতেছি না আর কি। আর তারপরেও সো এখন আপনি চাইলে ওয়েবসাইটে এসে কি করতে পারবেন, কিনে নিতে পারবেন মধু। তো সে কোথায় থেকে আসলাম? তার ওয়েবসাইটে, তার এই কন্টেন্ট থেকে আসলাম, তাই না? তো স্বাভাবিকভাবে ও এই কন্টেন্ট থেকে তো না হলেও মানে 1,71,000 মানুষের সামনে গেছে। তো ফেসবুকে যদি আপনি 1,71,000 মানুষের সামনে যেতে চান বা ভিউ নিয়ে আসতে চান একটা ভিডিওতে, না হলেও আপনার $20 থেকে $25 খরচ করতে হবে, তাই না? জি মানে আমার স্যার, হিসাব যেটা বলে আর কি, জি একটা স্যার, জি ভিডিও স্যার। ভিউ করাতে $20 থেকে $25 লাগতে পারে। 1,71,000, এখন 1,71,000 মানে হচ্ছে প্রায় 3,000 টাকার মতো, তাহলে তার মার্কেটিং কস্ট সেখান থেকে বেঁচে গেল, তাই না? হুম স্যার, হুম। স্যার ভিউ বাড়ানোর জন্য কি অ্যাড ক্যাম্পেইন করা যাবে না স্যার? হ্যাঁ, এঙ্গেজমেন্ট করবেন, অ্যাওয়ারনেস আছে। আচ্ছা আচ্ছা। ওর পেজটার নামটা বের করি আমি, দাঁড়ান, ওয়েবসাইটে যেহেতু আসছি ওর পেজটাও দেখাই। ওর পেজেও দেখবেন ম্যাক্সিমাম অর্গানিক কন্টেন্টইও দেয়। এই তো, মারহুত নাকি মারহাত, মারহাট। মারহাট, মারহাট। আমি প্রথম মাতহুত কি লিখছে দেখেন। তো এখানে যদি ভিডিওতে আসেন, দেখবেন ওর ভিডিওগুলোতে ভালোই মানে আর কি, দেখেন মাত্র কত লাইক, 4,000 লাইক, বা ফলোয়ার কত হাজার, 45,000। এগুলো ম্যাক্সিমামই অর্গানিক আর কি। যেমন এই যে এখানে 5,000, 11,000, 14,000, 80,000, 31,000, 2 লাখ। সব প্রত্যেকটা হয়তো কিছু অ্যাড ডান আছে, আবার কিছু অর্গানিকও থাকতে পারে। তো এদের হচ্ছে কি, মানে যদি আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টাইপের হন বা আপনি কন্টেন্ট বানান, যেমন মানিক মিয়ারা আছে, ঘরের বাজার বিডির হচ্ছে জামশেদ মজুমদার আছে, তো এরা আসলে কেমন মানুষ, মানে এদের না অ্যাড কস্ট অনেক কম পড়ে রে ভাই। কেন কম পড়ে? কারণ এরা নিজেরই একটা ব্র্যান্ডিং আছে। এখন আপনি যাই বলেন, আপনি ওকে যেভাবে বিবেচনা করেন, হ্যাঁ, মানিক মিয়া কিন্তু মানিক মিয়ার কাজ করে ফেলেছে, ঠিক আছে? ও কিন্তু ওর কাজ করে ফেলেছে, যাই বলেন, যতই ওকে
আপনারা বা আমি যতই ওকে খারাপ কথা বলি, যত কিছুই বলি, বাট ও কিন্তু ভাই ঠিকই ওর লাইফে অনেক দূর আগায় গেছে, তার ওই কন্টেন্ট দিয়ে, তার ওই আইডিয়া দিয়ে, তার ওই বিজনেস দিয়ে কিন্তু। হ্যাঁ, স্বাভাবিকভাবেই মানুষ যতই খারাপ হোক, মানুষের কিন্তু কিছু না কিছু মানুষ থাকে যারা হচ্ছে কি তার ভক্ত। দুনিয়ার এমন কোনো মানুষ পাবেন না যে যার ভক্ত থাকে না, মানুষ যতই খারাপ হোক একজন দুইজন হলেও থাকে। সো মানিক মিয়ারও পেজে যতটুকু দেখলাম 1.5 মিলিয়ন ফলোয়ার্স আছে, তার মানে 15 লাখ মানুষ তাকে ফলো করে ফেসবুকে। যেহেতু সেটা দিয়ে কন্টেন্ট বানায়, আমি ধরে নিলাম প্রায় 10 লাখ আর মানুষ এটা অলরেডি। এক ধরনের কোয়ালিটি, এটা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, বিশাল কিছু। বিশাল কিছু আর কি। তো স্বাভাবিকভাবে মানিক মিয়া তো আর অ্যাডে এত খরচ হয় না, কারণ সে জানে যে তার কন্টেন্ট দিলেই কি হয়, মানুষজন দেখে, মানুষের কাছে যায়। হয়তো সেল কম হতে পারে, বাট তারপরেও যা আসে এই কন্টেন্ট দিয়ে যদি সে রেগুলার 20টা 25টা করে সেল পায়, তাতেই তো এনাফ। ভাই ও তো ফেসবুক থেকেও ভালো কামায়, হ্যাঁ, পেজ ওটাই থেকে। আর কি যে ওর নিজের একটা ব্র্যান্ডিং আছে। হ্যাঁ, ফানি ভিডিও, ইমোশনাল ভিডিও, বিভিন্ন কন্টেন্ট। তো স্বাভাবিকভাবে যদি আপনি কন্টেন্ট দিয়ে এই ধরনের করতে পারেন, তাহলে অবশ্যই তো আপনার অ্যাড কস্ট অনেক কমবে। বাট আমাদের কাছে যারা আসে তারা কেমন, ওই ভাই ছবি তুলছি, হ্যাঁ ছবি এমন ভাবে তোলা, মানে এই ছবি দেখলে কেউ জীবনে প্রোডাক্ট নিবেও না। আবার যদি সাজেশন দেন, তখন আর বলে ভাই আপনিই তুলে দেন। কিভাবে তুলে দেবো ভাই, ফ্রিতে? হ্যাঁ, বাঙালি ফ্রি খায়। ফ্রি ছাড়া কিছুই বুঝে না। আবার কি করতে হবে ভাই, কমেন্ট, তারপরে হচ্ছে রিপ্লাই, মেসেজ, সমস্ত কিছু কি করে দিতে হবে ভাই, আমাকে ম্যানেজ করে দিতে হবে। টাকা দিব কত ভাই, ভাই 2,000 টাকা দিব, করলে করেন, না করলে নাই। ঠিক আছে, মানুষজন আসলে সময়ের দাম দিতে পারে না, দিতে চায়ও না। আবার যাকে বেশি সময় দিয়ে ফেলবেন, সে আবার দেখবেন আপনাকে ছেড়ে আরেকজনের সাথে বিজনেস ডিল করতেছে গিয়ে, তো এই ধরনের কমপ্লিকেশন আসবেই। বাট আলটিমেটলি যেটা হবে, শেখা হবে অনেক কিছু। আর কারো কোনো কোশ্চিন? হ্যাঁ আপাতত। হ্যাঁ, আচ্ছা, আর যদি কোশ্চিন না থাকে আজকে এই পর্যন্তই থাকবে। টানা 2টা ক্লাস করছেন, আর আসলে একদিনে এতগুলা হ্যাঁ ক্যাম্পেইন আমার একটা দেখানোর কোশ্চেন ছিল সুযোগ নাই। হ্যাঁ বলেন। ভাইয়া, আর কি আমি হচ্ছে অ্যাড রান করতে রিডট পে দিয়ে যদি হচ্ছে গিয়ে টাকা পে করি ফেসবুকে, তাহলে কি কোনো প্রবলেম হবে? ই ডট পে, রিডট পে, এটা কি মিডিয়া কি এটা? এটা হচ্ছে গিয়ে বাইন্যান্স থেকে আর কি, ওইখানে হচ্ছে টাকা ট্রান্সফার করে তারপরে এটা দিয়ে আর কি হচ্ছে গিয়ে এই ফেসবুকে ধরনের তো অ্যাড রান করা পেমেন্ট যায়। মেথড মানে এখন তো আমি দেখিনি, এটা কি অ্যাড করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফ্রেন্ড বললো আর কি, ও ডিজিটাল মার্কেটিং শিখছে তো, ও আর আচ্ছা, কি অ্যাড রান করেছে এটা দিয়ে করে। আর কি এমনি হ্যাঁ ব্যাংকিং এ তো হচ্ছে হ্যাঁ, চার্জ আছে ব্যাংকিং 50% না 50, ভ্যাট থাকে, হ্যাঁ। 30%। হ্যাঁ হ্যাঁ, 30%, ওইটাতে আর কি ওই ভ্যাটটা নাকি নাই। আচ্ছা, এটা হচ্ছে সেম এজ হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে পেপালও নিতে পারেন, সেম জিনিসটা করা যাবে। রেড ডট পেতে যদি করা যায় তাহলে করে দেখতে পারেন, সমস্যা হওয়ার কথা না, যেহেতু করে তাহলে করা যাবে। যেমন আমার এখানে যেটা আচ্ছা অ্যাড ঠিক অ্যাকাউন্ট আছে আছে। না, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের, আমি ইউএসএ থেকে ওকে নিয়ে মানে ওর কাছ থেকে আর কি পেপালটা করাই নিছি। আমি যদি দেখাই একটু, আমার কিন্তু ব্যাংক অ্যাড করা নেই, পেপাল দিয়ে করা, মানে ডলার রেট যা আছে তাই, 122 টাকা মানে 122 টাকা। ও আচ্ছা। দেখাই দাঁড়ান, কারণ আমার ভাই মান্থলি স্পেন্ড হয় 2-3 হাজার ডলার, 4,000 ডলার হয়। এখন স্বাভাবিকভাবে যদি আমি স্যার বিন পেপল নাম, দিয়ে তো সবাই করতে পারবে না, না না আপনার তো সবাই করতে পারবে না, না ওই জন্য অপরচুনিটি তো আমি আছে হচ্ছে আছে, হ্যাঁ আছে, বাট বাইরে এটা তো থেকে সবাই করতে। করছেন আপনি হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাইরে থেকে করছি, বাংলাদেশ থেকে তো এটা হবে না। জি জি। এটাই আর কি বললাম আর কি, যে আমার তো মান্থলি স্পেন্ডিং অনেক হয়, 3,000 4,000 ডলার হয়। এখন স্বাভাবিকভাবে ওখানে যদি আমি 15% টাকাও দিই, তাহলে অনেক টাকা না? অনেক টাকা সেভ, অনেক টাকা save। ভাইয়া, বুস্টিং কি আছে আমাদের এই ক্লাসগুলোর মধ্যে? না, বুস্টিং আর শিখে কি করেন, বুস্টিং এ তো কোনো কাজ হয় না। না, বুস্টিং এ বলছি কি যে বুস্টিং কোনো আছে নাকি আমাদের? না না, বুস্টিং এর কোনো ক্লাস নেই, আর বুস্টিং এর কোনো কাজ হয় না। কেউ যদি বুস্টিং এ করতে চায়, বুস্টিং হচ্ছে সাময়িক সময়ের জন্য, যতটুকু করছেন ও অতটুকুই। ওই ডেটা দিয়ে পরে আর কোনো কাজ করা যায় না। হ্যাঁ, আর ভাইয়া, তাহলে ফেসবুকেও কোনো ডাটা অ্যাডভার্টাইজমেন্ট নেই। আর বুস্টিং এর পার্থক্যটা কি, আমরা যেটা করতেছি এখন? অ্যাডে অ্যাডে হচ্ছে আপনার কাছে ডেটা আছে, যেমন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যে আমার ভিডিওটাকে কতটুকু দেখলো, এটা হ্যাঁ নিয়ে তো হ্যাঁ। আমি পরে কাজ করতে পারবো। বুস্টিং এ এগুলো পাবেন না, বা এত ও, ডিটেল টার্গেটিং পাবেন না। তো ভাই আরেকটা কথা, যেটা আমরা ভিডিও করলাম, যে যার আমি এটা অ্যাড করবো, সে তো আমাদের ভিডিও তৈরি করে দিবেন, আমাদের দিতে হবে বা কন্টেন্ট এটা বা হচ্ছে কোনো আপনারা ভালো কথা বলে নিবেন যে আসলে সে কেমন চায়, তার কাছে যদি ওয়ে না থাকে। একটা জিনিস কি, ডিজিটাল মার্কেটিং এর হাতে, মার্কেটারের হাতে সমস্ত ধরনের যেন কি থাকে, ইয়া থাকে ব্যবস্থা। ব্যবস্থা থাকে আর কি। ওকে। তো এই যে দেখেন আমার পেমেন্ট মেথড কি দেওয়া, পেপাল দেয়া। পেপাল।
তো পেপালটা। যদি আপনার ওই রেড ডট পেতে হয় তাহলে করেন, সমস্যা নেই, হলে কেন আচ্ছা, করবেন আর না? ভাইয়া হচ্ছে গিয়ে এটা কি বিদেশ থাকাই লাগবে যদি আর কি ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে পরে চলে আসে না, লোক বাংলাদেশে আর থাকলে কি? হবে। লোক থাকলে হবে, ও কারণ আচ্ছা আচ্ছা। ভেরিফিকেশন গুলো যখন হয় না তখন বাইরে হয় আর কি। সো উনি, আমি যার কাছ ও থেকে নিছি উনি ইউএসএ তে আছে, তো ওনাকে মাঝে মাঝে প্যারা নিতে হয়, কারণ হচ্ছে এই ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার থাকে। বা আমি যদি আবার পেপালে এখন লগ ইন করতে যাই, ওনাকে ফোন দিয়ে দেখতে হবে উনি আছে কিনা অ্যাক্টিভ, হ্যাঁ, কারণ কোড যাবে, ঝামেলা আছে, কমপ্লিকেশন আছে, এর কাজ বাট চলতেছে, বাট কারণ তারপরেও মানায় নেওয়ার মতো আর কি, অতটাও কমপ্লিকেশন না আর কি। ভাইয়া আবু নাই মনে হয় প্রশ্ন করছে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট, সিটি আর ব্র্যাক না বলছিলেন আপনি? সিটি, ব্র্যাক, ইবিএল। ইবিএল, হ্যাঁ আবু নাই মনে হয় ইনবক্সে বলছিলেন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ফয়সাল ভাই আর উষা আপু মনে হয় ওরা লিভ নিছে, ওদের অ্যাটেন্ডেন্স।